সারঙ্গ মুরারি ঠাকুর। সারঙ্গ মুরারি ঠাকুর ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম অন্তরঙ্গ সহযোগী। শ্রী চৈতন্য ভাগবত ও গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী শ্রী সারঙ্গ মুরারি ঠাকুর ছিলেন ব্রজলীলার নন্দীমুখী সখী। সেই নন্দীমুখী সখী চৈতন্যলীলায় সারঙ্গ ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন। সারঙ্গ ঠাকুর নবদ্বীপের মামগাছি অঞ্চলে গঙ্গার তীরে একটি বকুল গাছের নিচে একাগ্রচিত্তে সাধন ভজন করতেন। সারঙ্গ ঠাকুর প্রথম জীবনে দীক্ষা দিতে অনিচ্ছুক ছিলেন। পরবর্তীকালে চৈতন্যদেবের কথায় তিনি দীক্ষা দেওয়ার মনস্থির করেন। তিনি চৈতন্যদেবকে কথা দেন পরের দিন সকালবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে তিনি যে ব্যক্তির মুখ প্রথম দেখবেন তাকেই দীক্ষা দেবেন। পরের দিন ভোরবেলায় সারঙ্গ ঠাকুর গঙ্গা স্নানে যান। গঙ্গা স্নানে গিয়ে তিনি একটি ভাসমান ভেলার ওপরে একটি মৃত বালককে দেখতে পান। সারঙ্গ ঠাকুর কথা দিয়েছিলেন যার মুখ প্রথম তিনি দেখবেন তাকেই তিনি শিষ্য করবেন। সেই কথা অনুযায়ী সারঙ্গ ঠাকুর সেই মৃত বালককে কোলে নিয়ে বকুল গাছের তলায় ওনার ভজনস্থলে নিয়ে আসেন এবং সেই বালকের কানে দীক্ষা মন্ত্র দেন। বালকের কানে মন্ত্র দিতেই বালকের দেহে প্রাণ সঞ্চার হয়। মৃত বালকটি আবার প্রাণ ফিরে পায় এবং সেই বালক সারঙ্গ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। সেই বালকের নাম ছিল মুরারি। সেই মুরারি নামের বালকটি সারঙ্গ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করার পর সারঙ্গ ঠাকুর সারঙ্গ মুরারি ঠাকুর নামে পরিচিত হন। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এই সারঙ্গ মুরারির শ্রীপাঠে আপনারা কিভাবে পৌঁছাবেন, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভক্তদের জন্য প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন ভান্ডারটিকুড়ি স্টেশনে। এর আগেও অনেক ভিডিওতে আপনারা এই ভান্ডারটিকুড়ি স্টেশনটি দেখেছেন। এই ভান্ডারটিকুড়ি স্টেশনের কাছাকাছি কিন্তু অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে বাংলার দ্বিতীয় কপিলমুনি আশ্রম, শ্রী শঙ্করাচার্য তপোবন আশ্রম, জহ্নুদ্বীপ জহ্নুমুনির আশ্রম, মদদ্রুম গৌড়ীয় মঠ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। এই সকল দর্শনীয় স্থানগুলির ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন এই ভান্ডারটিকুড়ি স্টেশনে। হাওড়ার দিক থেকে এসে আমি নেমেছি ভান্ডারটিকুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে মুখ করে স্টেশনের লাস্ট মাথা দিয়ে বেরিয়ে ডান দিকে এই রেলগেট পেরোলেই সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে সারঙ্গ মুরারি শ্রীপাঠ যাব। তবে আমি হেঁটেই যাচ্ছি, কারণ মেঘলা ওয়েদার আর খুব একটা গরম নেই, আর স্টেশন থেকে খুব একটা দূরেও নয়। টোটোয় করে যেতে সময় লাগবে 5 মিনিট আর হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট। তো আমি হেঁটেই যাচ্ছি। হেঁটে যান বা টোটোতে সারঙ্গ মুরারি শ্রীপাঠ যাওয়ার আগেই ডান দিকেই আপনারা দেখতে পাবেন এই শ্রী শ্রী মদদ্রুম গৌড়ীয় মঠ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মভিটে। এই গৌড়ীয় মঠের সকল তথ্যসহ সম্পূর্ণ ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই মদদ্রুম গৌড়ীয় মঠ ডান দিকে রেখে 2-1 মিনিট এগোলেই আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী সারঙ্গ মুরারি শ্রীপাঠ। এই যে দেখছেন ঢালাই রাস্তা চলে গেছে, আর ওই হচ্ছে মঠের মূল প্রবেশদ্বার। চলে এসেছি আজকের গন্তব্যস্থল সারঙ্গ মুরারি শ্রীপাঠের একদম সামনে। তো চলুন এবারে প্রবেশ করা যাক। এই হচ্ছে মঠের মূল প্রবেশদ্বারের তোরণ। তোরণের একদম ওপরে রয়েছে 3টি চূড়া, 3টি চূড়ার মাথায় রয়েছে 3টি কলসি, তার উপরে রয়েছে 3টি পতাকা, আর সামনেই দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ বকুলতলা মঠ। তোরণের সামনেই রয়েছে একটি বড় লোহার গেট,
তবে এই প্রবেশদ্বারটি কিন্তু সবসময় খোলা থাকে না, এটি কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। এইখান থেকে কয়েক পা এগোলেই সামনেই আপনারা দেখতে পাবেন আরও একটি প্রবেশদ্বার। মন্দিরে নিত্যদিন প্রবেশ করার জন্য ভক্তরা এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করেন। এই প্রবেশদ্বারের ওপরে দেখুন লেখা রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। এইখানেও দেখুন একটি লোহার গেট রয়েছে, এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। তো চলুন এবারে প্রবেশ করা যাক। মঠ প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি নাট মন্দির। তবে এই নাট মন্দিরের ওপরে কিন্তু ছাদ দেয়া নেই, ছাদের পরিবর্তে লোহার পাইপ দিয়ে মাচা করা রয়েছে। আর সারা মাচায় লতিয়ে বেড়াচ্ছে একটি গাছ, এইটি হচ্ছে মালতীলতা গাছ। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, এমন সুন্দর নাট মন্দির কিন্তু আমি এই প্রথম দেখলাম। এই দেখুন, এই হচ্ছে গাছের গোড়াটা। এইখানকার এক সেবায়েত বললেন এই গাছের বয়স 100 বছরেরও বেশি। আর গাছটাকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই গাছটা অনেক পুরনো একটি গাছ। এই নাট মন্দির পার করে এই নাট মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে গিরিরাজ গোবর্ধন। সামনেই দেখুন একটা বোর্ডে লেখা রয়েছে গিরিরাজ। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, ছোট্ট মতন একটা পাহাড়, আর পাহাড়ের গায়ে দেখুন সুন্দর ছোট ছোট গাছ রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। গিরিরাজের পাশেই দেখুন এখানে রয়েছে একটা মস্ত বড় চাঁপা ফুলের গাছ। এই এত বড় চাঁপা ফুলের গাছ কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। গাছের গোড়াটা একবার দেখুন, কি বিশাল মোটা। এই মঠ প্রাঙ্গণে যত কটা গাছ রয়েছে প্রতিটা গাছে কিন্তু বেশ পুরনো। এই নাট মন্দিরের পাশ দিয়েই দেখুন একটা রাস্তা চলে গেছে, আর এই দিকে রয়েছে একটি শিব মন্দির। আর এই যে দেখুন এখানে লেখা রয়েছে এই দিকে হচ্ছে শিব মন্দির। তো চলুন আমরা আগে সেই শিব মন্দিরটা দর্শন করে আসি। এই হচ্ছে সেই শিব মন্দিরটি। মন্দিরের দেয়ালে দেখুন লেখা রয়েছে শিব মন্দির, শ্রীল ভক্তি বৈভব সাগর মহারাজের সমাধি মন্দির। এইখানে দেখুন 2 ঝুড়ি ভর্তি ফুল রয়েছে, এই মঠের গাছেরই ফুল এগুলো। এই ফুলগুলি ভগবানের চরণে অর্পণ করা হবে। এই মন্দিরটি শুধু শিব মন্দির নয়, এটি একটি সমাধি মন্দিরও। মন্দিরের গর্ভগৃহে সামনেই দেখুন রয়েছে শ্রীল ভক্তি বৈভব সাগর মহারাজের সমাধি। গর্ভগৃহের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকে দেখুন রয়েছে কালো পাথরের 2টি শিবলিঙ্গ। শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এবারে বাইরে চলে আসলাম। এইবারে আমরা দর্শন করব সেই বকুল গাছ, সিদ্ধ বকুল গাছ, যে বকুল গাছের তলায় সারঙ্গ ঠাকুর সাধন ভজন করতেন এবং মুরারি নামের বালককে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দানের পর মুরারি নামের সেই মৃত বালক এই স্থানেই বেঁচে উঠেছিলেন। এই হচ্ছে সেই সিদ্ধ বকুল গাছ। এই মঠের এক সেবায়েত জানালেন 4 যুগ ধরে এই বকুল গাছ এই স্থানে রয়েছে। সারঙ্গ ঠাকুর থাকাকালীন এই বকুল গাছ একবার শুকিয়ে গিয়েছিল। সেই সময় চৈতন্য মহাপ্রভু এই স্থানের পাশ দিয়েই পাঠশালায় যেতেন। যাতায়াতের পথে সারঙ্গ ঠাকুরের কাছে এসে এই বকুল গাছ তলায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিশ্রাম নিতেন। বকুল গাছটি শুকিয়ে যাচ্ছে দেখে মহাপ্রভু গাছটিকে জড়িয়ে ধরেন। মহাপ্রভুর সেই আলিঙ্গনে সেই বকুল গাছ পুনর্জীবিত হয়। সেই পবিত্র সিদ্ধ বকুল গাছ আজও এই স্থানে বিদ্যমান। গাছের গোড়াটা একবার দেখুন, কত মোটা। একটা 500 বছরের পুরনো বট গাছের গোড়া যেমন হবে, এই বকুল গাছটার গোড়া সেই রকম। আর গাছটা বিশাল বড়। এই বকুল গাছের গোড়ায় দেখুন মাঝখানটা, গাছের যে গোড়ার মাঝখানটা
একটা পুরো ঘরের মতন বড়। এই যে কতটা ভেতরটা ফাঁকা দেখুন, ভেতরটা মনে হচ্ছে একটা ঘর। এই ভেতরটায় একটা মানুষ অনায়াসে দাঁড়িয়ে যেতে পারবে বা বসে যেতে পারবে, এতটা বড় জায়গা। গাছের গোড়াটা আপনাদের একবার জুম করে দেখাই দেখুন। এই যে দেখুন গাছের গোড়ার ভেতরটা কতটা জায়গা, পুরো জায়গাটা ফাঁপা। ভেতরটা দেখে মনে হচ্ছে এটা একটা মন্দির। এই বকুল গাছের সামনেই রয়েছে মূল মন্দির, আর মূল মন্দিরের পাশেই দেখুন এই একটা মন্দির রয়েছে। এইটি হচ্ছে গরুড় দেবের মন্দির। মঠের যে মূল তোরণটা দেখলেন, মূল যেটা প্রবেশদ্বার, সেই বড় প্রবেশদ্বারটা দিয়ে প্রবেশ করলে সামনেই আপনারা এই গরুড় দেবের মন্দিরটা দেখতে পাবেন। মন্দিরের ভেতরে দেখুন গরুড় দেবের বড় একটা মূর্তি রয়েছে। চলুন এইবারে আমরা যাব মূল মন্দিরে। এই সিদ্ধ বকুল গাছের ঠিক সামনেই রয়েছে এই মঠের মূল মন্দিরটি, যে মন্দিরের গর্ভগৃহে সারঙ্গ মুরারি ঠাকুরের সেবিত বিগ্রহ বিরাজ করছেন। মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে এই ছোট্ট একটি নাট মন্দির। এই নাট মন্দির পার করে রয়েছে এক টুকরো দালান, তারপরেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। নাট মন্দির পার করেই মূল মন্দিরের সামনের যে দালান, সেই দালানের এক পাশে দেখুন রয়েছে জগৎবন্ধু পাণ্ডার সমাধি। এই জগৎবন্ধু পাণ্ডা ছিলেন এই মঠের একজন একনিষ্ঠ সেবায়েত। দালান পেরিয়ে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের সেবিত শ্রী রাধা গোপীনাথজিউ, শ্রী শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত শ্রী রাধা মদন গোপালজিউ, শ্রী শ্রী পুরীদাস গোস্বামী ঠাকুরের সেবিত শ্রী গৌরাঙ্গ গদাধরজিউ। এছাড়াও গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব, আর রয়েছে শালগ্রাম শিলা। আচ্ছা বন্ধুরা, আমরা এই মঠে এসে একজন মঠের সেবায়েতকে পেয়ে গেছি। তা ওনার কাছ থেকে আমরা কিছু কথা এই মঠ সম্পর্কে জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। মিনাদি দাসী। আচ্ছা, এই মঠ আনুমানিক কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? এই 600 বছর, এই যে বিগ্রহগুলো আছে 600 বছরের পুরনো বিগ্রহ, আচ্ছা। মহাপ্রভুর আগে থেকে। আচ্ছা 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 আচ্ছা, এই মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়? ভোর 7:30টায় খুলে, আবার 1টার সময় বন্ধ হয়। আচ্ছা। উনি 4:30টার সময় খুলে, রাত্রি 9টার সময় বন্ধ হয়। আচ্ছা, এখানে প্রতিদিন কি অন্ন ভোগ হয়? হ্যাঁ, সকালে বাল্য ভোগ হয়, দুপুরে রাজভোগ হয়, আচ্ছা রাতে ভোগ হয়। আচ্ছা, এখানে ভক্তরা যদি আসেন, যদি প্রসাদের পেতে চান, তাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, তার মূল্য কত? এখানে শুধু আমার কিছু মূল্য থাকে না, ঠাকুর খুশি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কোনো ওই কুপন সিস্টেম বা মূল্য কিছু নেই? ভক্তরা খুশি হয়ে যা দেবে তাই আর কি, ভগবানকে। হ্যাঁ হ্যাঁ, ভগবানের। ভগবান সেবায় লাগে, ওরকম উনি ঠিক মতো দেয়। আচ্ছা বলতে হয় না। আচ্ছা, প্রসাদটা কটা থেকে দেওয়া হয়? 1টার সময়, 1টার সময়। আচ্ছা, ভগবানের ভোগ হয় কটায় তাহলে? 12টার সময়। 12টায় ভোগ লেগে যায়, ভোগ হওয়ার পর, আরতি হওয়ার পর তারপরে 1টার থেকে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, আর এখানে কি ভক্তদের থাকার কোনো ব্যবস্থা আছে? আছে। আচ্ছা, তার মূল্য কত, নাকি সেটাও বিনামূল্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের সঙ্গে যদি কেউ ধরুন দূর থেকে আসে, যে প্রসাদ আগে পেতে থেকে চায়? ফোন করে বলে দিতে
দিতে হবে। হ্যাঁ, তার জন্য একটা ফোন নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, বলুন। ও মার আছে, নম্বর আছে 9734814456। আচ্ছা, এই নাম্বারে আগের থেকে জানিয়ে দিলে হ্যাঁ, প্রসাদ জানিয়ে পাওয়া দিলে যাবে। প্রসাদ পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে কি অনুষ্ঠান হয়? এখানে যে সারং ঠাকুর যে মানে যে শ্রীপাঠ সারং ঠাকুর, ওই সারং বাবার অনুষ্ঠান হয়। অগ্রহায়ণ মাসে সারং বাবার অনুষ্ঠান হয়। আচ্ছা। তারপরে এই যে সেবাই ছিলেন বাবা, হুম। ওনার অনুষ্ঠান হয়। তারপরে আমাদের দোল পূর্ণিমা হয়, দোল পূর্ণিমা পরে যে অনুষ্ঠানটা হয়। আচ্ছা, তারপরে জন্মাষ্টমী সে অনুষ্ঠানটা হয়। আচ্ছা। একটা অনুষ্ঠান হয়। আচ্ছা, আর সেই সময় তো প্রচুর ভক্তরা আসে প্রচুর ভক্তরা অনুষ্ঠানে। আসে, হ্যাঁ। আর সেই সময় ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন এই মঠে নিত্যদিন আগত ভক্ত বা দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যদি এইখানে এসে অন্নপ্রসাদ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের থেকে ফোন করে আপনাদের জানিয়ে দিতে হবে। আর এখানে ভক্ত নিবাসও আছে, আপনারা এসে এখানে চাইলে থাকতেও পারেন, কিন্তু এখানে থাকতে গেলে ঘর ভাড়া কত সেটা আপনারা ফোনে যোগাযোগ করে মহারাজের কাছ থেকে জেনে নিতে পারেন। আমরা এবারে চলে এসেছি দেখুন মন্দিরের পেছন দিকটায়, যে দিকটায় শিব মন্দির দর্শন করেছিলাম শিব মন্দিরের ঠিক পেছন দিকটায়। আর এখানে দেখুন অনেক ফুলের গাছ রয়েছে, এখানে একটা কিন্তু বড় বাগান রয়েছে। আর এইখানে দেখুন একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। এই নতুন মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে সামনের যে বিগ্রহ আপনারা দেখলেন মন্দিরে, সেই বিগ্রহ সব এই মন্দিরে চলে আসবে। এখানে দেখুন একটা লেবু গাছ রয়েছে, অজস্র লেবু হয়েছে গাছটায়। আর এই হচ্ছে ভক্ত নিবাস। এইখানে এই মন্দিরের যে সেবায়েতরা রয়েছেন ওনারাও থাকেন, আর বাইরে থেকে যে সকল ভক্তরা বা দর্শনার্থীরা আসেন তাদের জন্যও কিন্তু এইখানে থাকার ব্যবস্থা করা হয়। আর এই যে দেখছেন বড় রুম রয়েছে, আর এখানে পরপর দেখুন লাইন দিয়ে খাট পাতা রয়েছে। এই মঠে কোনো ভক্তরা বা দর্শনার্থীরা এসে যদি থাকতে চান তাদেরকে এইখানেই থাকতে দেওয়া হয়। এই রুমের পাশেই দেখুন এই দিকটায় রয়েছে শৌচালয়, এটা হচ্ছে মহিলাদের জন্য। এই যে পরপর দেখছেন লাইন দিয়ে রয়েছে শৌচালয়। আর এই দিকটায় দেখুন রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এই যে এখানে দেখুন বেসিনের মতন করা রয়েছে, লাইন দিয়ে কল রয়েছে, এখানটায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর পুরুষদের জন্য শৌচালয় রয়েছে এই দিকটা, এই বিল্ডিংয়ের ঠিক পেছন দিকটায়। এই যে দেখুন, এই যে দেখছেন এই জায়গাটা, এইটা হচ্ছে একটা কুয়ো। আজ থেকে 200 বছর আগে এই কুয়োর জল দিয়েই মন্দিরের সমস্ত কাজ হতো। বর্তমানে কুয়োটি বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কলের জলেই সমস্ত কাজ হয়। আর এইটি হচ্ছে মন্দিরের ভোগ ঘর। ভগবানকে নিত্যদিন যে অন্নভোগ দেয়া হয় সেই অন্নভোগ এইখানেই রন্ধন করা হয়। এই যে দেখুন এখানে মাটির উনুন রয়েছে, এই মাটির উনুনে কাঠের জাল দিয়ে ভোগ প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, এই সারঙ্গ মুরারির শ্রীপাঠের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।